নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকের ভিডিও শুরু করার আগে সমস্ত দর্শক, আমাদের সমস্ত মেম্বার, সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও নিয়মিত দেখেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের বিজ্ঞাপনদাতা, যারা আমাদের যে কোনোভাবে সাহায্য করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 1,00,000 সাবস্ক্রাইবার গতকাল পার করেছি এবং এটা একটা মাইলস্টোন। খুব শিগগিরই আমাদের সিলভার প্লে বাটন চলে আসবে এবং এটা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। এবার ভিডিওটা শুরু করা যাক। এ রাজ্যে কি সত্যি বিজেপি ক্ষমতায় আসতে চায়? আপনাদের মনে সকলের এই প্রশ্নটা রয়েছে। তার সহজে উত্তর দিয়ে দিই, হ্যাঁ, বিজেপি এবার সত্যি সত্যিই ক্ষমতায় আসতে চায়। এবং আপনারা যা বিভিন্ন রকম ভাবে ভাবেন যে না, এ রাজ্যে অনেক রকম কিছু আছে, কেউ বলেন সেটিং আছে, কেউ বলেন আন্ডারস্ট্যান্ডিং আছে, বিশ্বাস করুন, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এরকম কোনো বিষয় নেই। এবং আপনাদের মনে যাদের সেটিং এর বিরুদ্ধে প্রশ্ন আছে, তারা খুব শীঘ্রই প্রমাণ পেতে চলেছেন। কারণ বিজেপি এ রাজ্যে পলিসি চেঞ্জ করে দিয়েছে। পথ চলায় তাদের পলিসিতে কিছু ভুল ত্রুটি ছিল, সেটা তারা বুঝতে পেরেছেন এবং সেই ভুল ত্রুটি শুধরে নিয়েছেন বলেই আপনাদের মন থেকে এবার থেকে ওই সেটিং তত্ত্ব, সমস্ত তত্ত্ব বেরিয়ে যাবে। বিজেপি কি পলিসি চেঞ্জ করেছে? বিজেপি যেটা সব থেকে প্রথম পলিসি চেঞ্জ করেছে, বিজেপির এক সর্বোচ্চ নেতা, ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী সরাসরি আমাকে কথা বলেছেন, তার সঙ্গে বৈঠক হয়েছিল। তিনি বলেছেন যে এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ব্লান্টলি অ্যাটাক করা বন্ধ করে দেবেন। আপনারা ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি অ্যাটাক করবে না, কি বলছেন? বিষয়টা কিন্তু মন দিয়ে শুনবেন। ব্লান্ট অ্যাটাক মানে এই ধরুন, মমতাকে যেখানে দেখা হলো হঠাৎ করে চোর 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 স্লোগান দেওয়া হলো না, এরকমটা করা হবে না। মমতা চোর, পিসি চোর, ভাইপো চোর, বিগত 5 বছর ধরে 21 থেকে এই 25 অবধি এবং তার আগেও মমতা চোর, পিসি চোর, ভাইপো চোর, এইগুলো বারংবার বলা হয়েছে, কিন্তু ভোট বাক্সে এর কোনো ম্যানিপুলেশন হয়নি। বিজেপি মমতা চোর, পিসি ভাইপো চোর বলে কিন্তু জিততে পারেনি, এটা বাস্তব। জেতার জন্য যেগুলো করতে হবে সেগুলো বিজেপি করবে, কিন্তু মমতাকে সরাসরি ব্লান্ট অ্যাটাক করা হবে না। মমতার বিরুদ্ধে অভাব থাকবে, অভিযোগ থাকবে, নিশ্চয়ই সেটা বলা হবে। একেবারে ইস্যু ধরে ধরে বলা হবে, কোনো বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। অভিষেকের ক্ষেত্রেও তাই, বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, কিন্তু কোনো ইস্যু ছাড়াই শুধুমাত্র চোর চোর স্লোগান আর দেওয়া হবে না। মমতাকে দেখলেই জয় শ্রীরাম স্লোগান অফিসিয়ালি বিজেপির তরফ থেকে দেওয়া হবে না। তার উল্টো দিকে কি করা হবে, বরং এর বিকল্পটা কি আছে? এর বিকল্প প্রত্যেকটা ইস্যু তোলা হবে, এক একটা ইস্যু দিয়ে ঝড় তোলা হবে এবং সেই ইস্যু ভিত্তিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হবে। একটা ইস্যুতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হবে, ইস্যু নির্ভর হয়ে, ব্লান্টলি নয়, ইস্যু ছাড়া নয়। বরং মানুষের কি কি পশ্চিমবঙ্গে সমস্যা আছে সেগুলোতে বেশি ফোকাস করা হবে। মানুষের কি কি চাইছে, কোথায় রাস্তাঘাট খারাপ আছে, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দপ্তরে দুর্নীতি আছে, মানুষ কি চাইছে সেটাকে ফোকাস করা হচ্ছে। একটা বড় সমস্যা হচ্ছে বিজেপির এই রাজ্যে, যেহেতু তারা বিরোধী দল আছে, মানুষ জানতে চায় বিজেপির কাছ থেকে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে না তো? এই লক্ষ্মীর ভান্ডার হচ্ছে তৃণমূলের ব্রহ্মাস্ত্র, সেই ব্রহ্মাস্ত্রের বিকল্প পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। একটা খবরের কাগজের প্রতিবেদন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মেয়েদের ভারতবর্ষের কোন কোন রাজ্যে মহিলাদের আর্থিক সুবিধে দেওয়া হয় তার এটা লিস্ট। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস আমি স্ক্রিনেও আমার এডিটরকে বলবো এই যেন স্ক্রিনশটটা রাখা হয়। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারে কত দেওয়া হয়। এই 1,000 টাকা তো তামিলনাড়ুতে ডিএমকে সরকারও দেয় 1,000 টাকা করে, সেখানে নাম হচ্ছে প্রকল্পের মাগালির উরিমাই থোগাই। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় টাকা দেওয়া হয়। মধ্যপ্রদেশে লাডলি বেহনা 1250 টাকা দেওয়া হয়। মহারাষ্ট্রে লড়কি বাহন 1,500 টাকা দেওয়া হয়। কর্ণাটক গৃহলক্ষ্মীতেও টাকা দেওয়া হয়। ঝাড়খণ্ডে তো বিজেপি সরকার নেই, তারা 2,500 টাকা দিচ্ছে। দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনা 2,500 টাকা দেওয়া হচ্ছে এবং বিহারে 10,000 টাকা ভোটের আগেই দেওয়া হয়েছে কাজকর্ম করার জন্য, মহিলাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য নয়। অথচ এই রাজ্যে ভোট কেনার জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা নেবে আর ভোট দেবে না, তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দেয়।
কিন্তু বিজেপি হুমকি ধমকি দেওয়ার মধ্যে বিশ্বাসী নয়। তারা স্পষ্টভাবে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করতে চলেছে তারা সম্ভবত 2,500 টাকা, অফিসিয়ালি এখনো ঘোষণা হওয়া বাকি, তারা এ রাজ্যে মহিলাদের জন্য ডেডিকেটেড প্রকল্প ঘোষণা করবে। তারা ক্ষমতা এলে এই টাকা দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দিতে পারবেন না। এই পরিমাণ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবার 200-500 করে বাড়াবেন বলে ভেবে রেখেছেন, কিন্তু কোথা থেকে সেই অর্থ আসবে সেই সংকুলান না পাওয়ায়, সেই বিশ্বাসটা মমতা বন্দ্যোপাধ্যায় না পাওয়ায় তিনি কি করেছেন, এখনো কোনো রকম বাড়ানোর কথা বলেননি। সম্ভবত যেটা আইপ্যাক সূত্রে খবর, আইপ্যাকে যারা কাজ করেন তারা বলছেন যে এরকম একটা রুট ম্যাপ দেওয়া হয়েছে যে ভোটের আগে 200 টাকা মাত্র বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম একটা পরিকল্পনা আছে, এবং বলবেন যে আমাকে জিতিয়ে দাও তাহলে আরো 500 টাকা বাড়িয়ে দেবো, এই বলে তিনি ভোটটা কিনে নেবেন। তারপর 5 বছরের জন্য তো তিনি জিতে গেলে কি করবেন না করবেন সে তো আলাদা ব্যাপার। কত কথাই না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব কি তিনি রাখেন না, তাই না? কারণ এ রাজ্যে তো বছরের পর বছর ওই একটা গ্লোবাল বিজনেস সামিট, বিশ্ব বাংলা কি গ্লোবাল বিজনেস সামিট হয় না, তাতে কয়েক হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষর হয়, কিন্তু কাজের কাজ লব ডঙ্কা, কিছুই হয় না। এ রাজ্যে স্বাস্থ্যসাথী আছে, অন্য রাজ্যে অন্য সরকারি প্রকল্প আছে, কেন্দ্র সরকারের যে সব থেকে ভালো প্রকল্প আয়ুষ্মান ভারত, যেখানে আপনি ভারতবর্ষের কোনো জায়গায় অসুস্থ হলে চিকিৎসা করাতে পারবেন, সারা ভারতবর্ষে যেটা কাজ হয়, অথচ স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গের বাইরে আপনি গিয়ে অসুস্থ হলে তো এইটা আপনার কোনো কাজে আসবে না। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালেও এই স্বাস্থ্যসাথী তো নেয় না, স্বাস্থ্যসাথী বললেই আগে প্রাইভেট হসপিটালগুলো রিজেক্ট করে দেয়। এটাই তো বাস্তব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অনেকবার তার ক্ষোভের কথা বলেছেন, কিন্তু কাজের কাজ লবডঙ্কা। একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তিনি বন্ধ করে বলে রেখেছেন। খাতায় কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের 70 খানিক প্রকল্প রয়েছে, কিন্তু কাজে কলমে কিচ্ছুটি হয় না, কোনো প্রকল্পে প্রায় বরাদ্দ নেই, 2-1টা প্রকল্প বাদ দিয়ে। লক্ষ্মীর ভান্ডার এখন দেওয়া হচ্ছে, সাইকেল প্রকল্প নতুন কজনকে দেওয়া হয়েছে একটু গ্রামে গঞ্জে খোঁজ নেবেন তো। গতিধারা প্রকল্প বন্ধ হয়ে আছে, অনেক এরকম রূপশ্রী, অমুক সাথী তমুক সাথী বন্ধ হয়ে আছে। কোন দিন না নতুন করে একটা ঘোড়ার ডিম শ্রী তিনি বের করে দেন, সেই ঘোড়ার ডিম শ্রী প্রকল্পগুলো তো অনেকগুলোই বন্ধ হয়ে রয়েছে, কিছুই খুঁজে পাওয়া যায় না। গতিধারার কথা আপনাদেরকে বললাম, এরকম বহু প্রকল্প আছে গ্রামে গঞ্জে যেগুলো এখন আর দেওয়া হচ্ছে না, পাওয়াই যায় না। শুধু খাতায় কলমে যখন ভোটের প্রচার হয় তখন অমুক সাথী অমুক শ্রী লিখে দেওয়া হয়। এবার আপনারা জিজ্ঞেস করতেই পারেন, বিজেপির তো সাংগঠনিক দুর্বলতা রয়েছে, রাজ্য কমিটি হয়নি, তাহলে বিজেপি কি করে ক্ষমতায় আসবে? বিজেপি এই সাংগঠনিক ক্ষমতা নিয়েই তো 2021-এ প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতন অবস্থা হয়েছিল। যদি আইপ্যাকের ওই বাক্স বদল না হতো, ওই বাক্স বদলের খেলা না হতো তাহলে, এবং কমিটিতে সব লোক ঢুকিয়ে না দিত, এই যে ভোটিং সিস্টেমের মধ্যে সমস্ত আইপ্যাকের লোক যদি ঢুকিয়ে না দিত, তাহলে তো বিজেপি প্রায় চলে এসেছিল, এরকম একটা বাতাবরণ তৈরি হয়ে গেছিল। এবার হার যে কোনো কারণে হয়নি। এবং এই সাংগঠনিক ক্ষমতায় নিয়েই তো বিজেপি এত পুলিশ প্রশাসনের প্রতিকূলতার বাদ দিয়েও 12টা সিট তো জিতেছে। সেই হিসাবে দেখতে গেলে 90টা আসনে তো এগিয়ে রয়েছে। এবার এসআইআর নামক যে নতুন কার্বলিক অ্যাসিডটা দেওয়া হচ্ছে, তারপর তো সাপগুলো বেরিয়ে পালাচ্ছে। আপনারা তো দেখছেন হাকিমপুর বর্ডার, উত্তরবঙ্গের বিভিন্ন বর্ডারে সব পালাচ্ছে, বিএসএফ এর হাতে পায়ে ধরছে যে ভাই আমরা বাংলাদেশি, এই দেখো আমাদের বাংলাদেশি আছে, আমাদের ঢুকতে দাও। বিএসএফ বলছে চলে যা। ধরে রেখে কি হবে, কয়েকজনকে অ্যারেস্ট করছে, বাকিদের ছেড়ে দিচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংকটাই যদি চলে যায়, এখনই যা হিসেব বলছে, অন্তত ভারতীয় জনতা পার্টির যেটা এখন অব্দি দাবি রয়েছে, বিরোধী দলনেতার যা দাবি রয়েছে, যে 3 লক্ষ মানুষ অলরেডি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়েছেন, এবং এই সংখ্যা যে কততে গিয়ে ঠেকবে তার কোনো ইয়ত্তা নেই। কে জানে কত বাংলাদেশি এখানে ঢুকে আছে, এবং সগর্বে তারা বলছে তাদের সন্তান সন্ততি এখানে জন্ম নিয়েছে। যে তৃণমূল কংগ্রেস বলছিল এখানে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই, তারা চোখের আঙুল দিয়ে আজকে এই ছবিগুলো দেখিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার। মেন স্ট্রিম মিডিয়ায় তো ওই খবরগুলো পাবেন না, ওই টিম করে রিপাবলিক বাংলায় দেখায় আর ছোট্ট করে এবিপি আনন্দে দেখায়, বাদবাকি কোথাও তো আপনি এইগুলো পাবেন না। তার ফলে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এই খবরগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়া একেবারে ভরে যাচ্ছে এই সমস্ত খবরে। মানুষ তো এই সব খবরই দেখতে চায় যে সত্যি বাস্তবে কি হচ্ছে, আর বাস্তবে এটাই হচ্ছে। ভোট ব্যাংকে ধস নামছে দিদিমণির,
দিদিমণি এই কারণে আতঙ্কিত হয়ে পড়ছেন এবং বিহার নির্বাচনের পর যে মোরাল বুস্টটা ভারতীয় জনতা পার্টি পেয়েছে সেটা তো নেহাত কম নয়। বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা হয়ে গেছে, কিন্তু আবার ওই প্রশ্ন, মনোবল চাঙ্গা দিয়েই কি ভোট জেতা যায়? যুদ্ধে মনোবলটা একটা বড় ব্যাপার। যদি আপনার সেনার মনোবলই না থাকে তাহলে আপনার সেনা লড়াই করবে কি করে? মনোবল হচ্ছে যুদ্ধের জয়ের প্রাথমিক শর্ত। সেই শর্ত বিজেপি পূরণ করে দিয়েছে। এসআইআর হয়ে বাকি 20% 25% কাজ পূরণ হয়ে যাবে। বাংলাদেশিরা পালাতে শুরু করেছে, অনুপ্রবেশকারীরা, শরণার্থীদের কোনো ভয় নেই। হিন্দু, বৌদ্ধ, পার্শিক, জৈন ধর্মের যারা মানুষ রয়েছেন, ট্রাইবাল পিপল রয়েছেন, সংখ্যালঘু মানুষ ওই দেশের যারা নির্যাতিত নিপীড়িত হয়ে এসেছে, তাদের কোনো ভয় নেই। সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করলেই সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েই এবার অ্যাপ্লাইটা করা যাবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকলেই আপনার ভোটাধিকার বাদ হবে না। এটা এক কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এবং এটা বিজেপির প্রতিশ্রুতি। বাকিটা হচ্ছে বিজেপির জয়ের জন্য সেটা বড় একটা শর্ত, সেটা হচ্ছে পুলিশ প্রশাসনকে ওই কাউন্টিং সেন্টারের বাইরে আর পোলিং এর দিনকে বুথের বাইরে রাখতে হবে। ভিতরে ঢুকিয়ে দিলেই গন্ডগোল। ইলেকশন প্রসেসের মধ্যে পুলিশকে ইনক্লুড করলেই বিজেপির 2026-এও জয়ের স্বপ্ন অধরা থেকে যাবে। এটাই হচ্ছে বাস্তব। আপনি বিডিও এসডিওকে বাদ দিতে পারবেন না, আপনি ডিএমকে বাদ দিতে পারবেন না, এটা ঠিক। কিন্তু যেহেতু এবার একটা ফ্রেমওয়ার্ক সেন্ট্রাল ইলেকশন কমিশন দেখছে এবং রাজ্যে ইলেকশন কমিশনের মাথায় এমন একটা ভদ্রলোক আছেন যিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ, যার নাম মনোজ অগ্রওয়াল, তিনি যেহেতু বিষয়টা দেখরেখ করছেন, ফলে কাকে কিভাবে কাজ করানো হবে তিনি খুব ভালো করে জানেন। আর এই ডিএমএসপিদেরও তো বদল হবে। ইলেকশন কমিশন যখন গোটা বিষয়টা হাতে নিয়ে নেবে তখন এদেরকে দিয়ে আর কাজ করানো হবে না বলেই মনে হয়। এবং এটা যদি হয়, ধরে নেবেন বিজেপির জয়ের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের রাস্তাটা পরিষ্কার। পুলিশ প্রশাসনের একটা বড় অংশ সরকারের পদলেহনকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এ কথা আর আমাদের কারো অজানা নয়। পুলিশের মধ্যে তো বটেই, বিডিও এসডিওদেরও আপনারা দেখেছেন সদর্পে তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে যেতে, যেটা এর আগে আপনারা দেখতেন না। বাম আমলে তো কম দুর্নীতি হতো না, বাম আমলে কম ছাপ্পা রিগিং হতো না, কিন্তু এই জিনিসটা এত নগ্নভাবে সামনে আসেনি। কিন্তু এখন সেটা আছে। পুলিশদের কখনো উর্দিতে, কখনো উর্দি ছাড়া তৃণমূলের মঞ্চে দেখা যায়, তাদের ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায়। অনেকে অভিযোগ তোলেন এবং সেই অভিযোগ যে একেবারে ফেলে দেওয়ার মতন তাও নয়, সেটা হচ্ছে যে এই পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকায় তারা বিভিন্ন রকম অর্থনৈতিক সুবিধা নিয়ে থাকে। এটা অভিযোগ রয়েছে, যে অভিযোগ একেবারে ফেলে দেওয়ার মতন নয়। এমনি এমনি তো কারোর সাথে কারো সেটিং হয়ে যেতে পারে না। এমনি তো কোনো পুলিশের সঙ্গে তৃণমূল নেতাদের এত ভাব ভালোবাসার কারণটা কি? মাল ছাড়া যে অন্য কোনো কারণ নয়, এটা সবাই জানে। তো সে জায়গায় দাঁড়িয়ে এরা এটা করবে। কিন্তু যে সমস্ত পুলিশের, এই পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে তো অনেক পুলিশ আছে যারা নিউট্রাল, তাদেরকে নিশ্চয়ই ইলেকশন কমিশন চিহ্নিত করে যদি তাদেরকে দায়িত্ব দেয় তাহলে তো খেলাটা ঘুরে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। সেই সময় একজন পুলিশ বলেছিলেন, উর্দিতে দাগ নেব না ম্যাডাম। তিনি তার পুলিশের কর্তব্য পালন করেছিলেন। সেরকম পুলিশও তো পশ্চিমবঙ্গে আছে। সেই সমস্ত পুলিশগুলোকে চিহ্নিত করে যদি কাজে লাগানো যায় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই আতঙ্কিত হবেন, এটা তো যথেষ্ট বলা বাহুল্য। এবার আরেকটা বড় প্রশ্ন হচ্ছে আপনারা করেন, সেটা হচ্ছে যে ভাইপো সাহেবের কি হবে। দেখুন, যা হওয়ার যথা সময়ে হবে, কিন্তু অ্যারেস্ট মডেল সব সময় কিন্তু সাকসেসফুল হয় না। এটা ঠিক পশ্চিমবঙ্গের যারা বিরোধী ভোটার রয়েছেন তাদের একটা বড় অংশ চান ভাইপো বাবু তিনি যদি অপরাধ করে থাকেন তিনি যেন জেলে যান। অপরাধ করলে জেলে যেতেই হবে, চার্জশিটে নাম থাকতেই হবে। এবার এতদিন ইডি সিবিআই এর হাত বাঁধা ছিল বলে অভিযোগ, এই মুহূর্তে গ্রিন সিগন্যালটা চলে এসেছে দিল্লি থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে খাতায় কলমে রেডি না হয়ে, প্রমাণ সাপেক্ষ বিষয় না তৈরি করে কোনো ড্রাস্টিক্যাল স্টেপ নেওয়া যাবে না। এটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে দিল্লির ঊর্ধ্বতন আধিকারিকদের তরফ থেকে। ফলে যদি কোথায় কোনো জায়গায়
চার্জশিটের জায়গায়, প্রমাণের জায়গায় কোথাও কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ তলায় তলায় করা শুরু হয়ে গেছে। এবং সেই কারণেই দেখবেন কয়েকদিন ধরে ভাইপোবাবুর আবার টিক্কি পাওয়া যাচ্ছে না। কারণ এরা তো জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব জায়গায় তো সবার লোক আছে, ইডি সিবিআইও তৃণমূলের লোক আছে, এরকমটা অভিযোগ আছে, সেই অভিযোগের বাস্তবতা থাকলেও থাকতে পারে। এবং এছাড়াও এক ঝাঁক নেতা আছেন যাদের বিরুদ্ধে ফাইল তৈরি হয়েছে। আপনারা দেখেছেন রাজ্যের এক মন্ত্রী, দমকল মন্ত্রী, তার সুপুত্র, তার সন্তান সন্ততির বাড়িতেও হানা হচ্ছে, তাদের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ হচ্ছে। রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে আপনাদের ডাকাডাকি করতে দেখেছেন, চন্দ্রনাথ সিনহাকে দেখেছেন, মলয় ঘটককে দেখেছেন। রাজ্যের আরো একজন সংখ্যালঘু প্রভাবশালী মন্ত্রী আছেন, তার বিরুদ্ধেও ফাইল তৈরি হচ্ছে বলে ইডি সূত্রে খবর, সিবিআই সূত্রে খবর। তো এই সমস্ত ফাইল যখন তৈরি হয়ে যাবে, অর্থাৎ রান্নাটা যখন হয়ে যাবে, তখন রান্না বন্টন করতে কোনো সমস্যা থাকবে না। তো সেই প্রক্রিয়া চলছে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, যথা সময়ে যথা কাজ হবে, সেরকমই ইঙ্গিত রয়েছে দিল্লির তরফে। কিন্তু আবারও বলছি, অ্যারেস্ট মডেল যে সবসময় সাকসেস হয়, এটা পাবলিক স্যাটিসফ্যাকশনের জন্য হতে পারে, কিন্তু এটা দিয়ে যে ভোট জেতা যায় এমনটা নয়। দিল্লির নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল আবার ভোটের মুখে ছাড়াও পেয়ে গেলেন শর্ত সাপেক্ষভাবে। অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির জন্য, তার দুর্নীতি হারের অন্যতম কারণ, এছাড়াও মিসম্যানেজমেন্ট, অন্যান্য অ্যান্টি ইনকামবেন্সি, আরও বহু অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু তিনি তো বাইরে বেরিয়ে এসে পেরেছিলেন। এমনটা শোনা যায় যে বিজেপি চাইছে না যে যাদেরকেই এবার ধরা হবে তারা যেন ভোটের আগে না বেরোতে পারে। এবার বলতে পারেন তাহলে পার্থ বেরোলো কিভাবে? পার্থবাবু বেরোলেন এভাবে, তিনি তার সাজার মেয়াদের 1/3 বেশি সময়টা কাটিয়ে ফেলেছেন। এবার সাজার মেয়াদের 1/3 কাটিয়ে নিলে আইন মোতাবেক তার জামিন পাওয়ার কথা, সেটাই হয়েছে। এখানে ইডি সিবিআই এর করণীয় কিছু নেই। এখন নতুন কেস করে তাকে ফাঁসানো, ফন্দি আটলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা খুব বাজে একটা বিষয় দেখা যায়, পাবলিক বুঝে যাবে। এবার আপনাদেরকে বলেছি বিজেপি এবার ব্লান্ট অ্যাটাকে যাবে না, তাই কোনো ব্লান্ট অ্যাটাক নেই। এমনিতেও পার্থ চট্টোপাধ্যায় 3-4 বছর জেল খেটে এসেছেন, এরপরে যদি মানুষ তাকে ভোট দেয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কেন তারা ভোট দিচ্ছে, কিভাবে ভোট দিচ্ছে, সেভাবেই সেটা নিয়ে একটা কিন্তু বিস্তর প্রশ্ন উঠে যাবে। এটা গেল এক। দ্বিতীয়, বাকি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদেরকে যেহেতু বলে রেখেছি যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা হবে, আপনারা সেটা দেখতে পাবেন আর কিছুদিনের মধ্যে। কিন্তু এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে তো ধ্বংস করে দিয়েছে এরা। এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাতে এই যে চাকরিটা, এবছর যে প্যানেল হওয়ার কথা ছিল নভেম্বর মাসের শেষের মধ্যে, ডিসেম্বর মাসের মধ্যে পুরো চাকরি নিয়োগ প্রক্রিয়াটা শেষ করে দেওয়ার কথা ছিল, সেটাও তো দেখছেন, সেটাও তো বিষবাও জলে মনে হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে মামলা হয়ে গেছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, সেখানেও নানান রকম নতুন তথ্য আসবে, আর সেই তথ্য যখন আসবে তখন তো কি হওয়ার সেটা আপনারা কার্যত বুঝতেই পারছেন। ওটাও, এই প্যানেলটাও গেল একেবারে হাসে। তৃণমূল কংগ্রেসের উইকনেসটা কোথায় জানেন? তৃণমূল কংগ্রেসের বড় উইকনেস হচ্ছে পিসি ভাইপোর দ্বন্দ্বে। কয়েকদিন আগে সাংবাদিকদের রিটেক, কয়েকদিন আগে প্রশ্ন করা হয়েছিল ভাইপো বাবুকে যে আপনি কি মুখ্যমন্ত্রী হতে চান? তিনি যে হতে চান না একবারও বলেননি, বলেছেন যথাসময়ে সুযোগ আসলে সেই মতো তিনি অ্যাক্ট করবেন। অর্থাৎ তার মনে যে একেবারে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন যে প্রবল, সেটা তো বোঝাই যায়। এবং পিসির সঙ্গে তার দ্বন্দ্ব, এটা নতুন নয়। এবার অনেকে বলেন যে এই দ্বন্দ্বটা সাজানো, কিন্তু তলায় তলায় পিসি ভাইপোর দ্বন্দ্ব যে আছে এটা কেউ অস্বীকার করে না। এবং ভাইপো বাবুকে দলের অনেক নেতারাই যে অপছন্দ করেন, এটাও সকলের জানা। যে কোনো মুহূর্তে তক্তাপলট যদি হয়ে যায় দলের মধ্যে, কেউ অবাক হওয়ার কিছু থাকবে না। মরিয়া হয়ে উঠে পড়েছেন এখন ভাইপো বাবু, তিনি চাইছেন যে কোনোভাবে ক্ষমতা দখল করতেই হবে। কিন্তু পিসিমণির যা জনপ্রিয়তা, তার ধারে কাছে তিনি নেই। অর্গ্যানিক জনপ্রিয়তায়, তার যে জনপ্রিয়তা সেটা একেবারে ম্যানমেড জনপ্রিয়তা। পয়সা আছে, ক্ষমতায় আছেন, ভাগ বটোয়ারার হিসাব হচ্ছে, তাই তাকে সেনাপতি বলে চিৎকার হচ্ছে। কিন্তু যেদিন এই ভাড়াটে সৈনিকরা বুঝতে পারবে যুদ্ধ জয়ের আশা নেই, তখন দেখবেন
এই সেনাপতিকে ফেলে রেখে এই সৈনিকরা পালিয়ে যাবে। অতীতেও পালিয়েছিল, আগামীতেও পালাবে, কিন্তু এবারে পলাতক সৈনিকদের বিজেপির নিতে আগ্রহী নয়, যার জন্য দরজা এখনো বন্ধ আছে। এবং যতদিন শুভেন্দুবাবু থাকবেন, যতদিন বিজেপির এই পলিসি থাকবে, যতদিন শ্রমিক ভট্টাচার্য থাকবেন, তারা দুয়ার খুলতে রাজি নন। এবার রইল বাকি বিজেপির কমিটির কথা, সেটা বলেই ভিডিওটা শেষ করব। বিজেপির কমিটি খুব দ্রুত তৈরি হতে যাচ্ছে। দু একজনকে নিয়ে সমস্যা আছে, দুর্নীতির অভিযোগ আছে, তাদেরকে রাজ্য সভাপতি চান না যে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গা দিতে, সেই কারণেই বিষয়টা থমকে রয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই জটিলতাও মিলে যাবে, কারণ রফা সূত্র বেরিয়েছে, যার বিরুদ্ধে যাকে কমিটিতে নিতে চাওয়া হচ্ছে না এমন ব্যক্তিকে কোনো একটা জায়গা থেকে টিকিট দিয়ে তার মানভঞ্জন করার ব্যবস্থা চলছে। সেই সমস্ত পর্ব মিটে গেলেই ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন বিজেপির কমিটি আত্মপ্রকাশ হয়ে যেতে পারে। এমনকি যে কোনো মুহূর্তে এই নভেম্বরের মধ্যেও আপনারা দেখতে পেতে পারেন যে কমিটি বিজেপির রিলিজ হয়ে গেছে। বন্ধুরা, আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হাইপ বাটন যদি আপনারা দেখতে পান তাহলে একটু হাইপ করে দেবেন, তাতে ভিডিওর অ্যালগোরিদমের সুবিধা হয়, অনেকের কাছে এই ভিডিও পৌঁছতে সুবিধা হয়, সহজ বাংলায় বলতে গেলে। এবং 1 লক্ষ আমাদের দর্শক হয়েছে গতকাল, তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, হাত জোর করে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা যদি ভিডিওটা না দেখতেন তাহলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না। পুরো কৃতিত্ব আপনাদের। ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে।